ভোক্তাদের অধিকার একটি সামাজিক অধিকার, কিন্তু নানাভাবে বিভিন্ন পণ্য ও সেবা নিয়ে প্রতারিত হচ্ছে ভোক্তারা তথা দেশের জনগণ। ভোক্তারা তাদের ন্যায্য পণ্য ও সেবা থেকে কেউ যেন বঞ্চিত না হয় সেজন্য প্রণয়ন করা হয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009। কি আছে এই আইনে? এই আইন দ্বারা কি সম্ভব ভোক্তাদের অধিকার প্রতিষ্ঠা করা? এই সকল বিষয় নিয়ে RTVর নিয়মিত আয়োজন আইন অধিকার। আপনাদের সঙ্গে আছি আমি ব্যারিস্টার মোহাম্মদ মাহফুজুর রহমান মিলন, ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফর বাংলাদেশ। আর এই বিষয়ে আলোচনার জন্য বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত রয়েছেন ব্র্যাক ইউনিভার্সিটির স্কুল অফ ল এর সহকারী অধ্যাপক মোহাম্মদ মোস্তফা হোসাইন এবং সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। আপনাদেরকে আজকের অনুষ্ঠানে স্বাগত। শুরুতে মোস্তফা ভাইয়ের কাছে আসতে চাচ্ছি যে এই যে ভোক্তা অধিকার আইন, এটা একটি খুব প্রচলিত একটি আইন আর কি, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009। এবং আমরা দেখেছি এই ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বহুল ব্যবহৃত একটি আইন এবং এটাতে 82টি ধারা রয়েছে। এই আইনের যে আমরা ভোক্তা যে ব্যাপারটা, ভোক্তা যে শব্দটা, আমরা ভোক্তা বলতে কি বুঝবো? আমাদের আইনটি হয়েছে 2009 সালে এবং সচরাচর আমরা ভোক্তা শব্দ বলতে বুঝি যে কোনো ব্যক্তি যে আসলে কোনো কিছু ভোগ করে। তবে আইনের পরিভাষায় অনেক কিছুতেই সুস্পষ্টতা আনতে হয়, যে কারণে আইনের 2 নং ধারার 19 উপধারায় ভোক্তা বলতে বুঝিয়েছে যে হচ্ছে ক্রয় করে কোনো কিছু এবং হচ্ছে কৃত একটা পণ্যকে যিনি ভোগ করেন অর্থাৎ এনজয় করেন অথবা সেটা কনজিউম করেন আমরা যেটাকে বলি। একই সাথে বিভিন্ন ধরনের সেবা জাতীয় সার্ভিস যা আছে ওই সেবাটাও যে গ্রহণ করে তাকেও আমরা আমাদের আইনের পরিভাষায় ভোক্তা হিসেবে বলি। মোটা দাগে হচ্ছে যারা পণ্য ক্রয় এবং সেবা গ্রহণ অথবা কোনো পণ্যের কৃত পণ্যের তিনি যেটা কনজিউম করেন আর কি। মানে এই পণ্যটা তো একটু মানে অনেক ভাস্ট, এটা কোনো খাবার আইটেম হতে পারে, জি জি, এটা কোনো জামা কাপড় হতে পারে, জি জি, এটা রড বালি সিমেন্টও হতে পারে, জি জি। তো পণ্যর যে ডেফিনেশনটা সেটা তো অনেক ভাস্ট আর কি। জি জি জি, এখানে এটা বলা প্রয়োজন যে আমাদের সংবিধানের 15 ধারায় মান উন্নয়নের জন্য যে 5টি মৌলিক চাহিদার কথা বলা আছে, ওই মৌলিক চাহিদাটা ওইটাকেই কিন্তু কানেক্টিং করে বা ওইটার সাথে সংশ্লিষ্ট করেই কিন্তু আমাদের ভোক্তা অধিকার আইনটা আনা হয়েছে। তার একটা বড় কারণ হচ্ছে মানুষের বা একটা সমাজের, একটা জাতির জনগণের মান উন্নয়নের জন্য একটা গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে জনগণই তো আসলে কনজিউমার বা ভোক্তা। তো তারা যেন কোনো ক্ষেত্রেই এই জাতীয় তাদের সেবা, তাদের বাসস্থান, তাদের হচ্ছে আপনার চিকিৎসা, তাদের হচ্ছে ধরেন খাদ্যদ্রব্য থেকে শুরু করে বস্ত্র বা কাপড় চোপড় ক্রয় থেকে শুরু করে সব কিছুর ক্ষেত্রেই যেন তারা কোথাও প্রতারিত না হয় এবং তাদের যে অধিকারগুলো আছে এই অধিকারগুলো যেন তারা প্রপারলি বা যথাযথভাবে উপভোগ করতে পারে। রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে সেটাকে নিশ্চিত করা, জনগণের অধিকার আর রাষ্ট্রের দায়িত্ব। সংবিধানের 15 ধারার ওই অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা ওইটার আলোকেই কিন্তু আসলে আমাদের এই পণ্যর যে কথাটা আপনি বলছেন সেটার একটা ফ্রেমওয়ার্ক চলে আসে। আপনাকে ধন্যবাদ। আমি একটু এই বিষয়টা আরেকটু সাপ্লিমেন্ট করতে চাচ্ছি, সেটা হচ্ছে যে ভোক্তা আরো একটু বিষয় এক্সটেন্ড করেছে, সেটা হচ্ছে যে ক্রয় করেছে তার সম্মতি নিয়ে ব্যবহার করছেন উনিও ভোক্তার আওতায় পড়বেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, লাইক আমি একটা জামা ক্রয় করেছি, আমি আমার জামাটা আমার ফ্রেন্ডকে দিলাম, জি, তাহলে সেও ভোক্তা হয়ে যাচ্ছে। সে ভোক্তা হয়ে গেছেন, কারণ উনি যদি এই জামাটা পরে যদি কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়, জি, তাহলে উনিও এই বিষয়ে ক্লেম করতে পারবেন ভোক্তা হিসেবে। আরও একটা বিষয় আছে যে কেউ একজন ক্রেতা, সে যদি জীবিকা অর্জনের জন্য আবার এই বিষয়টাকে আবার বাণিজ্যিকভাবে ব্যবহার করেন, তখন উনিও ভোক্তার আওতায় পড়বেন। অর্থাৎ যিনি বিক্রি করলেন, ক্রয় করে আবার ওই জিনিসটি আবার বাণিজ্যিক জীবিকা নির্বাহের উদ্দেশ্যে যদি উনি আবার বিক্রি করে থাকেন কোথাও বা এটা বাণিজ্যিকভাবে ব্যবহার করেন, তখন উনি ভোক্তার আওতায় পড়বেন। কারণ উনিও তখন যদি কোনোভাবে ক্ষতিগ্রস্ত হন, তখন উনি এই আইনের আওতায় উনিও রেমেডি পাবেন। আরও একটা বিষয় আসে, উনি কিন্তু এখানে প্রথম ছিলেন ক্রেতা, তারপরে আবার উনি বিক্রেতাও হয়ে যাচ্ছে। কিন্তু উনি বিক্রেতা হিসেবেও কিন্তু উনি রেমেডি পাবেন, কারণ ওনার কাছ থেকে যদি আমি কিনি, আমি কিনে ওনাকে মূল্যটা পরিশোধ করলাম না, তখন উনি আমার বিরুদ্ধে সিভিল কোর্টে যেতে পারবেন, কারণ এই আইনে সিভিল দেওয়ানি রেমেডির কথা বলা আছে। তখন কিন্তু উনি আমি ক্রেতা, আমি ভোক্তা না, কিন্তু আমি ক্রেতা, আমার বিরুদ্ধেও উনি যেতে পারবেন। কিন্তু উনি ওইখানে ওনাকেও ভোক্তা হিসেবে এই আইনে ওনাকেও ভোক্তা হিসেবে গণ্য করা হয়েছে। জি, আপনাকে অনেক ধন্যবাদ।
আমরা যদি দেখি যে ভোক্তাদের অধিকার হরণ কি কি উপায়ে হচ্ছে আর কি, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009-এর ধারা 2 সাবসেকশন 20 উপধারা 20 স্পষ্ট করে বলে দিয়েছে এখানে ভোক্তা অধিকার বিরোধী কার্য বলতে কি বোঝায়। ভোক্তা অধিকার বিরোধী কার্য বলতে যা যা বোঝায় তা হচ্ছে নির্ধারিত মূল্য অপেক্ষা অধিক মূল্যে যদি কেউ পণ্য বেচে, বিক্রি করে, তাহলে যদি বিক্রি করে বা সেবা বিক্রয় করে। 2 ভেজাল মিশ্রিত পণ্য বা ওষুধ বিক্রয় করা বা করিতে প্রস্তাব করে। 3 মারাত্মকভাবে ক্ষতিকর কোনো দ্রব্য কোনো খাদ্য পণ্যের সহিত যার মিশ্রণ কোনো আইন দ্বারা নিষিদ্ধ উক্তরূপ দ্রব্য মিশ্রিত কোনো পণ্য বিক্রয় করে। 4 কোনো পণ্য বা সেবা বিক্রয়ের উদ্দেশ্যে অসত্য বা মিথ্যা বিজ্ঞাপন দেয়। 5 প্রদত্ত মূল্যের বিনিময়ে প্রতিশ্রুত পণ্য বা সেবা যথাযথভাবে বিক্রয় বা সরবরাহ না করা হয়, তবেও কিন্তু এটা ভোক্তা অধিকার বিরোধী কার্যকলাপের মধ্যে পড়ে যাচ্ছে। শুধু তাই নয়, এটার সাথে আরও ইনক্লুড করেছে, এই ভোক্তা অধিকার বিরোধী কার্যকলাপের সাথে আরও ইনক্লুড হয়েছে প্রতিশ্রুত ওজন অপেক্ষা কম ওজনের পণ্য বিক্রয় এবং বাটখারা বা ওজন পরিমাপক যন্ত্র প্রকৃত ওজন অপেক্ষা অতিরিক্ত ওজন প্রদর্শনকারী যদি হয়, এটাও কিন্তু আপনার ভোক্তা অধিকার বিরোধী কার্যকলাপ। এবং নট অনলি দিস, দৈর্ঘ্য পরিমাপের কার্যে ব্যবহৃত ফিতা বা প্রকৃত দৈর্ঘ্য অপেক্ষা অধিক দ্রব্য প্রদর্শনকারী যদি হয়, সেটাও ভোক্তা অধিকারের যে রাইট সেটাকে খর্ব করছে। এবং নকল পণ্য যদি অথবা ওষুধ পণ্য যদি উৎপাদন করে, সেটাও এই আইনের আওতায় কিন্তু তাদেরকে ধরা যাবে। এবং মেয়াদোত্তীর্ণ পণ্য ও ওষুধ যদি বিক্রয় করে, তাহলে আমরা যদি এই ভোক্তা অধিকার সংরক্ষণ আইনটা দেখি, তাহলে এটা কিন্তু হিউজ ভাস্ট একটা আইন, তাই না? এখানে যে ধরেন আমি যদি অনলাইনেও যদি একটা জিনিস কিনি এবং আমি যেটা ভেবে কিনলাম জামাটা এই কালারের দিবে, এই জামাটা এরকম হবে, আমরা আজকে ইদানিং তো দেখি যে অনলাইনেও অনেকে প্রতারণার শিকার হচ্ছে। অথবা আমি যার কাছ থেকে কিনেছি সে বলছে যে এই জামার রং কখনো উঠবে না, এবং পরবর্তীতে এক ধোয়াতে রং উঠে গেল। তাও কিন্তু আপনার কি মনে হয় তখন আমরা এই আইনের অধীনে ধরতে পারবো? অবশ্যই এই আইনের আওতায় পড়বে। তো এই যে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, এই আইনটা আপনার কি মনে হয় জাহাঙ্গীর ভাই, যে এটা কি একটা স্বয়ংসম্পূর্ণ আইন কিনা, নাকি এটা আরেকটু ইমপ্রুভ করা দরকার? আইন হিসেবে স্বয়ংসম্পূর্ণ, কিন্তু এইটার জন্য আবার কিছু প্রবিধানমালার কথা বলা ছিল। প্রবিধানমালা তৈরি হবে, অর্থাৎ এটা কিভাবে বাস্তবায়ন হবে, এটার ক্ষেত্রে আরও কিছু ক্লারিফিকেশন দরকার আছে। সেটার কারণে এই আইনটা এখনও তারা আসলে সম্পূর্ণভাবে প্রয়োগ করতে পারছে না, এই ভোক্তা অধিকার অধিদপ্তর। যেমন আমি একটা বলেছিলাম যে ক্রিমিনাল মামলার ক্ষেত্রে এখনও কিন্তু তারা আজ পর্যন্ত কোনো মামলা ম্যাজিস্ট্রেট কোর্টে পাঠায় নাই। তারা এখনও কনফিউজ যে সিআর করবে না জিআর মামলা করবে। যদিও এখানে বলা আছে সিআর মামলা করবে, কিন্তু কিভাবে করবে বা তারা এখনও আসলে ওইভাবে সম্ভবত প্রশিক্ষণ পায় নাই। আজ পর্যন্ত কোনো মামলা এটার এখানে আমি যদি কোনো অভিযোগ করতে চাই যে আমি একটা পণ্য আমার কাছে সেল করেছে, কথার কথা একটা সিমেন্ট কোম্পানি, তাদের আমি 5 বস্তা সিমেন্ট নিয়ে দেখলাম যে এটা 5 কেজি ওজনের সিমেন্টের বস্তা বা 20 কেজি ওজনের সিমেন্টের বস্তা, এটা আসলে পাওয়া গেছে 18 কেজি। তো আমি যদি এখন আমি এটার বিরুদ্ধে অভিযোগ করতে চাই, আমার অভিযোগের প্রক্রিয়াটা কি? প্রক্রিয়াটা হচ্ছে 30 দিনের মধ্যে আপনাকে অভিযোগটা করতে হবে, যেদিন আপনি কিনলেন তার 30 দিনের মধ্যে। তো এইটা ভোক্তা অধিকার অধিদপ্তরের একটা ওয়েবসাইট আছে, যেখানে একটা প্রেসক্রাইব ফরম্যাট আছে এবং ওখানে অভিযোগ করতে পারেন। 30 দিনের মধ্যে এটা সাবমিট করতে হবে। ওইটা লেখার পরে আপনাকে একটা কোড নাম্বার দিবে এবং সেই নাম্বার দিয়ে আপনি ওটা পরে ওপেন করতে পারবেন এবং পরবর্তীতে এটা ট্র্যাক করতে পারবেন যে আমার অভিযোগটা কোন পর্যায়ে আছে, এটা কোনো কর্মকর্তার কাছে পৌঁছেছে কিনা বা উনি কোনো ডেট দিয়েছেন কিনা, সব আপনি ওখানে পাবেন। এবং ওটা চাইলে আপনি প্রিন্ট নিতে পারবেন। এই হচ্ছে অভিযোগ করার প্রক্রিয়া। আরেকটা হচ্ছে ওনারা যদি দেখে যে এইটা ফার্দার কোনো ম্যাজিস্ট্রেট কোর্টে যাওয়া উচিত, তখন তারা তদন্ত করবে বিষয়টা। 90 দিনের মধ্যে তারা তদন্ত করবে। 90 দিনের মধ্যে তদন্ত করে এই অভিযোগপত্র দায়ের করবে। এই অভিযোগপত্রটা ম্যাজিস্ট্রেট কোর্টে পাঠাবে, যেটা ফৌজদারি রেমেডি বিষয়। আরও একটা বিষয় আছে, আমরা সিভিল রেমেডিও আমরা নিতে পারি। সিভিল কোর্টে আমরা মামলা করতে পারি। যদি এই ফৌজদারি রেমেডির পরেও তার বিরুদ্ধে সিভিল রেমেডিরও একটা বিধান আছে এবং সেক্ষেত্রে বার নাই যে এখানে তার বিরুদ্ধে একটা জরিমানা হয়েছে, এখন আবার সিভিল কোর্টে আমরা যেতে পারবো কিনা। কিন্তু সিভিল কোর্টে যেতে বার নাই এবং সেটা জুরিসডিকশন হচ্ছে জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ, এবং জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজের আদেশের বিরুদ্ধে আমরা হাইকোর্টে আপিল করতে পারবো। আপনাকে
অনেক অনেক ধন্যবাদ। আমরা আরও আলোচনা করব, একটি ছোট্ট বিরতি নিচ্ছি এই পর্যায়ে। দর্শক দেখছেন RTVর বিশেষ আলোচনা অনুষ্ঠান আইন অধিকার। এ পর্যায়ে নিচ্ছি বিরতি, ফিরছি একটু পরেই, সে পর্যন্ত সঙ্গেই থাকুন। দর্শক আবারও আমন্ত্রণ RTVর বিশেষ আলোচনা অনুষ্ঠান আইন অধিকারে। আজ কথা বলছিলাম ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009 নিয়ে। বিরতির পর আপনাদেরকে আবারও আমন্ত্রণ। ভোক্তা অধিকার সংরক্ষণ যে আইনটা আছে, এই আইনে ধারা 5 থেকে ধারা 10 পর্যন্ত কিন্তু বলে দিয়েছে এটা ভোক্তা অধিকার একটা সংরক্ষণ পরিষদ থাকবে। এই পরিষদের কার্যপরিধি কী হবে, কারা আসবে সেটাও বলা আছে। এবং শুধু তাই নয়, এই সংরক্ষণ পরিষদের পাশাপাশি ধারা 12-13-তে বলা আছে জেলা পর্যায়েও কিন্তু একটা কমিটি থাকবে, উপজেলাও পর্যায়ে একটা কমিটি থাকবে। আপনার দৃষ্টিতে কি এই যে পরিষদ এবং জেলা উপজেলা পর্যায়ে কমিটি, এরা কি আসলেই কি সেই পরিমাণ অ্যাক্টিভ? পরিষদের জায়গাটাতে খুব আমলাতান্ত্রিক আমার কাছে মনে হয়েছে। আপনি দেখেন, যদি জাতীয় পরিষদের কথা বলেন, জাতীয় পরিষদে কাদের দ্বারা গঠিত হবে, তার মধ্যে আমলাতান্ত্রিক সিস্টেমের বাইরে আমরা দেখি ওই যে শিক্ষক আছে, কৃষক প্রতিনিধি আছে, শ্রমিক প্রতিনিধি আছে, তাদের ক্ষেত্রে বলা আছে যে সরকার কর্তৃক মনোনীত। গণতান্ত্রিক দেশে আমরা তো এটা আশা করতেই পারি যে সংসদ সদস্য থাকা খুবই গুরুত্বপূর্ণ, এবং বিরোধী দল থেকে একজন সংসদ সদস্য থাকা খুবই গুরুত্বপূর্ণ। তারাই তো জনগণের প্রতিনিধি। আর আপনি আমরা কথা বলছি ভোক্তাদের অধিকার নিয়ে। সো এখানে জনগণের পালসটা বোঝার জন্য আমার মনে হয় ন্যূনতম 2 জন সংসদ সদস্য 2 দল থেকে থাকা উচিত জাতীয় পরিষদের পর্যায়ে। আপনি খুব যথাযথভাবেই বলেছেন যে জেলা পর্যায়ে কমিটি থাকতে হবে, পরিষদ থাকবে, উপজেলা পর্যায়ে থাকবে, ইউনিয়ন পরিষদ পর্যন্ত আছে, যাদের সমন্বয়ে গঠিত হবে উপজেলা পরিষদটা। ওই সমন্বয়ে আমরা জনপ্রতিনিধির, যেমন উপজেলা চেয়ারম্যান আছেন, বাট ওই উপজেলা লেভেলে যেমন সিভিল সোসাইটি আমরা বলতে যারা বুঝি, সচেতন নাগরিক যারা আছেন, সমাজ আছেন, তাদের আমার মনে হয় যে অংশগ্রহণের মাত্রাটা আরো থাকা দরকার বেশি। প্রান্তিক লেভেলে বা প্রান্তিক পর্যায়ে যেভাবে বিষয়গুলোকে এখানে অংশগ্রহণ করে বা কমিটি থাকে, কিভাবে ভেজাল হচ্ছে বা প্রতিরোধ করা যায়, মানে তাদের এই কনসেপ্টগুলো তারা কন্ট্রিবিউট করতে পারবে। জি জি, এটা দরকার আছে। ভোক্তা বলতে তো আমরা সাধারণ জনগণকেই প্রাথমিকভাবে বুঝি। এখানে এই সাধারণ জনগণের অংশগ্রহণটা কতটা প্রতিফলিত হচ্ছে, আমাদের আইনটা কিন্তু দেখেন সেখানে বলা আছে, একটা হচ্ছে যে ভোক্তাদের অধিকার সংরক্ষণ করা, আর অধিকার দিয়েই তো আইনটা। আর 2 নম্বরে বলা আছে যে এটাকে প্রতিরোধ করা, এবং প্রতিরোধের জায়গায় যত বেশি জনগণের সংশ্লিষ্টতা থাকবে এই কমিটিগুলোতে, এই পরিষদগুলোতে, প্রতিরোধের জায়গাটা কিন্তু তত শক্তিশালী হবে। জি, ওই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। আপনাকে অনেক ধন্যবাদ। আমি ব্যারিস্টার জাহাঙ্গীর ভাইয়ের কাছে আবার ফিরে আসছি, যে এখানে আইনে বলা আছে ভোক্তাদের যে রাইটস সেটা প্রতিষ্ঠিত করার জন্য আপনার একটা অধিদপ্তর বানানো হবে, এবং সেই পরিপ্রেক্ষিতে ধারা 18 এবং 22-এ বলা আছে যে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর একটা আছে, এবং আমরা জানি এরাই কিন্তু এই অধিদপ্তরে কিন্তু বিভিন্ন অভিযোগগুলো নেয় এবং অভিযান পরিচালনা করে। তো ইনারা যে এই যে তল্লাশি, যে কোনো সময় যে কোনো পণ্য তল্লাশি করতে হতে পারে, অথবা ভেজাল পণ্য নিয়ে আপনার হচ্ছে কেউ ধরা পড়েছে, তারা কি এইভাবে যে কোনো সময় তল্লাশি করতে পারে কিনা, যে কোনো একটা প্রতিষ্ঠানে ঢুকে দেখতে পারবে কিনা যে এখানে ভেজাল পণ্য আছে কিনা, অথবা সেবা প্রদানকারী সংস্থা ঠিকমতো সেবা দিচ্ছে কিনা, তাদের কি এগুলার কোনো রাইটস আছে কিনা, বা আইন ধারা তাদের এই ক্ষমতাটা দিয়ে আছে কিনা? সেকশন 24-এ যদি দেখেন, পরোয়ানা জারির ক্ষমতা একটা আছে। তারপরে 25-এ আছে বলা প্রকাশ্য স্থান ইত্যাদিতে আটক বা গ্রেপ্তারের ক্ষমতা। পরোয়ানা জারির ক্ষমতাটা বলা হয়েছে মহাপরিচালকের অথবা সরকারের নিকট হইতে এতদুদ্দেশ্যে ক্ষমতাপ্রাপ্ত কোনো কর্মকর্তা যদি এইরূপ বিশ্বাস করিবার কারণ থাকে যে কোনো ব্যক্তি এই আইনের অধীন কোনো অপরাধ করিয়াছেন, বা এই আইনের অধীন অপরাধ সংক্রান্ত কোনো বস্তু বা উহার প্রমাণের জন্য প্রয়োজনীয় দলিল, কাগজপত্র বা কোনো প্রকার জিনিসপত্র কোনো স্থানে বা কোনো ব্যক্তির নিকট রক্ষিত আছে, তা হইলে অনুরূপ বিশ্বাসের কারণ লিপিবদ্ধ করিয়া তিনি উক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করিবার জন্য বা অপরাধ সংশ্লিষ্ট উক্ত বস্তু, দলিল, কাগজপত্র বা জিনিসপত্র যে স্থানে রক্ষিত আছে সেই স্থান তল্লাশির জন্য পরোয়ানা জারি করিতে পারি। মহাপরিচালক অথবা সরকার থেকে ক্ষমতাপ্রাপ্ত কোনো ব্যক্তি পরোয়ানা জারি করতে পারবেন, এবং সেই অনুযায়ী তারা তল্লাশি করতে পারবেন। আচ্ছা, আরেকটা হচ্ছে যে প্রকাশ্য স্থান ইত্যাদিতে আটক বা গ্রেপ্তারের ক্ষমতা।
এই আইনের অধীন গৃহীত কোনো অনুসন্ধান বা মানে এখানে যদি সংক্ষিপ্তভাবে বলতে চাই যে এখানে আটক এবং তাকে গ্রেফতার করারও তাকে পাওয়ার দেওয়া আছে। বর্তমান যে ম্যান পাওয়ার আছে এই অধিদপ্তরের, এটা দিয়ে কি আমাদের এই 18 কোটি মানুষের দেশ, তারা যে বিভিন্নভাবে এই বিভিন্ন পণ্য দ্বারা, বিভিন্ন সেবা দ্বারা বিভিন্ন জনের কাছ থেকে যে প্রতারিত হচ্ছে, এটা কি এই ম্যান পাওয়ার দিয়ে আদৌ এগুলো ঠেকানো সম্ভব? না, এখন আমার জানা মতে যত ম্যান পাওয়ার আছে এটা এনাফ না। যেমন ঢাকা শহরে তাদের একটা অফিস আছে, এই কারওয়ান বাজারই আইসিটি ভবনে তাদের অফিসটা। তো এখানে যে পরিমাণে ম্যান পাওয়ার আছে, এই পুরো ঢাকা শহর তাদের দিয়ে আসলে পরিচালনা করা সম্ভব না। তারপরেও তারা তাদের সর্বোচ্চ পরিমাণে চেষ্টা করে যাচ্ছে এবং বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করতেছে। এগুলো সম্পন্ন করতে জনবল যা দরকার তার চেয়ে আসলে পর্যাপ্ত নাই। আমি একটু মোস্তফা ভাইয়ের কাছে আসতে চাচ্ছি। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে বলে দেওয়া হয়েছে যে সেবার ক্ষেত্রে যারা সেবা দিবে তাদের যে সেবার মূল্য তালিকা, আমি যদি একটু হাসপাতালগুলোতে যাই আর কি, এটা কিন্তু কিছুদিন আগে হাইকোর্টে একটা রিটও হয়েছিল। সার্ভিসটা নেবে কেউ যদি এনজিওগ্রাম করাতে চায়, অথবা আপনার কেউ যদি ইসিজি করাতে চায়, ইকো করাতে চায়, বা বিভিন্ন ধরনের আলট্রাসাউন্ড করাতে চায়, বা বিভিন্ন যে প্যাথোলজি টেস্ট আছে, ওকে, এগুলোর কিন্তু একটা মূল্য তালিকা এখানে চার্ট কিন্তু দিয়ে দিতে হবে। তো দেখা যায় যে, এবং এটা এমন একটা স্থানে দিতে হবে যেটা সহজে ভিজিবল। তো এটা অনেকে করে, অনেকে করে না। কিন্তু বাংলাদেশের একটা কমন প্রবলেম, যে ডাক্তাররা যে অপারেশন করছে এটাও তো এক ধরনের সেবা, ডাক্তাররা তো সেবা দিচ্ছে আর কি। তো এটাও এই ভোক্তা সংরক্ষণ আইনের মধ্যে পড়বে কিনা, এবং যদি তারা কোনো ধরনের ভুল ট্রিটমেন্ট দিয়ে থাকে এই আইনের অধীন ডক্টরস নেগলিজেন্স, এটার জন্য কোনো ধরনের পদক্ষেপ নেওয়া যেতে পারে কিনা। ৫৫ ধারায় যে কথাটা আছে যে সেবা সংক্রান্ত এবং চিকিৎসার বিষয়টা উল্লেখ আসছে, তো ওই জায়গাতে আসলে আপনি যে পয়েন্টটা প্রথমে বলেছেন খুব গুরুত্বপূর্ণ, যে প্রত্যেকটা পণ্যের বা প্রত্যেকটা সেবার আপনার হচ্ছে নির্ধারিত মূল্যটা কতটুকু সেটা একটা সহজতর স্থানে রাখতে হবে। ডিজিটাল যুগে এসে আমরা যদি বুঝি সহজতর স্থান, আমি মানলাম যে আমি হাসপাতালে যাওয়ার পরে সেটা কোথাও দেখি না, অন্তত ওয়েবসাইটে তো এটা থাকতে পারে। তো আমরা কিন্তু আসলে এগুলো দেখি না। আর কোনো হাসপাতালে আমার মনে পড়ছে না গিয়ে দেখা যে এখানে একটা লিস্ট দিয়ে রেখেছে এমন একটা জায়গায় যেখানে মানুষ দেখতে পারতেছে, আসলে এটা থাকে না। আর ওই ৫৩-র আলোকে অবশ্যই এখানে অ্যাকশন নেওয়ার পসিবিলিটি এবং সম্ভাবনা আছে এবং নেওয়া যায়। তবে বাংলাদেশের প্রেক্ষাপটে আমি যতদূর দেখেছি মেডিকেল নেগলিজেন্সের স্টাডি করে, ওই আমাদের দণ্ডবিধির যে ৩০২-এর বি বা ৩০৩ বা ৪ এরকম বি, আমি এক্স্যাক্টলি ভুলে গিয়েছি ধারাটা, ওই ধারার আলোকে ৩০৪-এর এ এরকম, যে ওইটার আলোকেই আসলে সবাই ওই দিকে হচ্ছে আর কি, ডাইভার্ট, অবহেলাজনিত মৃত্যু, যেটা মোস্ট অফ দ্য কেসেস আই থিঙ্ক, মানে আমার কাছে মনে হয় যে সব ক্ষেত্রেই ওইটার আলোকেই হচ্ছে হয়। কারণ বিভিন্ন সময় অহরহ ঘটনা ঘটতে আমরা দেখছি বিভিন্ন হাসপাতালে যে অবহেলাজনিত কারণে মৃত্যু হচ্ছে। তো তখন আসলে ওই একটা ধারাই আছে যেটাকে মানে সবাই হাইলাইট করে। আপনি যে প্রসঙ্গটা এনেছেন এটা খুবই গুরুত্বপূর্ণ, এবং এটা আরো একাডেমিক বলেন, আদালত পর্যায়ে বলেন, এটা ইন্টারপ্রিটেশন দাবি রাখে। ডক্টরস নেগলিজেন্স নিয়ে এখন মানে তো বিভিন্ন কথাবার্তা হচ্ছে যে এটা আসলে একটা সুরক্ষা, একটা আইন হওয়া উচিত। মানে ভুল চিকিৎসা বা প্রতারণামূলক ভাবে তো অনেকে চিকিৎসা করছে, দিচ্ছে আর কি। ভালো ডাক্তার আছে, তাদের কথা আলাদা, কিন্তু দেখা যাচ্ছে যে ভালো ডাক্তারদের স্বার্থেই কিন্তু এই রেগুলেশনগুলো জরুরি, কারণ তাদের ইন্টারেস্ট প্রোটেকশন। দেখা যায় বাংলাদেশে এমন নিউজ আমরা পাচ্ছি যে একজন আসলে এমবিবিএসই নাই, সে একটা ভিজিটিং কার্ড দিয়ে একটা অজুপাড়া এলাকায় গিয়ে হচ্ছে চিকিৎসা দেওয়া শুরু করেছে। এখন ওই জায়গাগুলোতে তো রেগুলেশন, সুস্পষ্ট রেগুলেশন দরকার আছে। সেটা ভালো ডাক্তারদের বা ডাক্তার এই প্রফেশনটাকে আরো ভালোভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই কিন্তু এই রেগুলেশনগুলো দরকার। অনেক অনেক ধন্যবাদ। আমি একটু আবার ব্যারিস্টার জাহাঙ্গীর ভাইয়ের কাছে আসছি, যে আমরা যদি দেখি যে এখানে যে পণ্যগুলো সেল করছে সেগুলো সবই নকল পণ্য বা ভেজাল পণ্য, সেটা যে কোনো ধরনের পণ্য হতে পারে আর কি। তাহলে এখন এই যে অধিদপ্তর, আপনার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, এই পণ্যগুলোকে কি করবে তখন? তারা কি তাদের হেফাজতে নিয়ে নিবে, নাকি পণ্যগুলোকে নষ্ট করে দিবে? পণ্যগুলোকে কি করবে? তারা তো এই পণ্য আবার যদি আমি রেখে চলে আসি তাহলে তো তারা আবার এই পণ্য সেল করে দিবে। না, যদি এরকম পরিস্থিতি হয় যে এটা আসলে সংরক্ষণ করা সম্ভব না, তাইলে ওখানে তারা ডিস্ট্রয় করে দিতে পারেন। আচ্ছা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমি পরবর্তী প্রশ্নে আবার চলে আসছি আমাদের মোস্তফা ভাইয়ের কাছে। মূল্য তালিকা একটা প্রদর্শন করতে হবে আর কি।
এই মূল্য তালিকা প্রদর্শন আমরা কিন্তু এই স্টোরগুলোতে বা বিভিন্ন জায়গায় এটা কিন্তু ওভাবে দেখি না। বা খাবার পণ্য যদি আমরা ধরি আর কি, খাবার পণ্যর কিন্তু প্রতিটা খাবারের কবে এটা বানানো হলো, কবে এটা মেয়াদোত্তীর্ণ হচ্ছে, কতদিন পর্যন্ত খাওয়া যাবে, এটার দাম কত, এগুলো কিন্তু সব কিছু কিন্তু থাকবে আর কি। কিন্তু সবসময় দেখা যায় যে সব কিছু থাকে না। তো এটার জন্য করণীয়টা কি? আইনের এই জায়গাগুলোকে যথাযথভাবে বাস্তবায়নের জন্য দুইটা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় আমার কাছে মনে হয় উল্লেখ করা দরকার। প্রথমত, ভোক্তা অধিকারের যে টোটাল ফোর্স আছে বা ম্যান পাওয়ার আমরা যেটাকে বলি, যে 18 কোটি মানুষের দেশের যে সার্ভিস দেওয়ার জন্য এটা অনেক বাড়ানো প্রয়োজন আছে, বিশেষ করে প্রতিরোধের জায়গাটাকে শক্তিশালী করতে হলে। আর জনগণের প্রেক্ষাপটেও এখানে সচেতনতা খুবই দরকার। একটা মানে ভালো চর্চা তৈরি করতে হলে শিক্ষা ব্যবস্থার মাধ্যমেই আসলে করলে সেটার দীর্ঘমেয়াদী যে প্রভাবটা সেটা খুব ভালো থাকে। তো এই জন্য একটা হচ্ছে আমাদের পাঠ্য কার্যক্রমে এই ভোক্তা অধিকারের বিষয়গুলো আনা, আর একটা হচ্ছে এখানকার যে যারা রাষ্ট্রের যে অর্গান আছে যেটা আসলে আমাদেরকে এই সার্ভিস দিতে বাধ্য, ডিউটি যাদের, তারা আরও শক্তিশালীভাবে এই জিনিসগুলো নিয়ে কাজ করা এবং জনগণকে আরও বিভিন্নভাবে সচেতন করে তোলা এসব বিষয়ে, যে তারা সব জায়গাতে এই জিনিসগুলো থাকবে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমরা শেষের দিকে চলে আসছি। ব্যারিস্টার জাহাঙ্গীর ভাইয়ের কাছে শেষ প্রশ্ন, অনেকে তো মিথ্যা মামলাও দিতে পারে আর কি, যদি মিথ্যা মামলা দেয় তাহলে তার বিরুদ্ধেও শাস্তির ব্যবস্থা আছে, তার বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা আছে। মিথ্যা বা হয়রানিমূলক অভিযোগ বা মানে অভিযোগটা সঠিক হতে হবে। জি, 54 ধারায় বলা আছে, যদি আপনাকে অনেক কেউ মিথ্যা মামলা দেয় তাইলে তার বিরুদ্ধে তার সর্বোচ্চ 3 বছর পর্যন্ত সাজা হতে পারে, অথবা অনধিক 50,000 টাকা জরিমানা হতে পারে, অথবা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। দর্শক, আমরা আজকে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আজকে আমরা আলোকপাত করেছি ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009-এর বিভিন্ন ধারা নিয়ে। আমরা দেখেছি ভোক্তাদের যে অধিকার আছে সেটা প্রতিষ্ঠা করার জন্য যা যা দরকার তা কিন্তু এই আইনে আছে। আমাদের উচিত এই আইনটার আলোকে যেন যারা এই আইনের সাথে সংযুক্ত আছে, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থা আছে, তারা যথাযথভাবে যদি আইনটা পালন করে তাহলে আমরা যারা সাধারণ ভোক্তারা আছি আমরা অনেক উপকৃত হব। আজকে একটু পর্যন্তই। ইনশাল্লাহ আমরা পরবর্তীতে অন্য কোনো টপিকস নিয়ে আবার ফিরে আসব। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।